আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি এর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা পারমাণবিক ভর ও ভর সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন বিংশ শতাব্দী শুরুর দিকে অর্থাৎ বিংশ শতাব্দী অর্থাৎ 1910 শতাব্দীতে দেখা যায় যে পরমাণু সম্পর্কে আলোচনা বিশদভাবে বেড়ে যায়। পরমাণুর ভিতরে কণিকাগুলো কিভাবে আছে, কিভাবে সাজানো আছে, কিভাবে বিন্যস্ত আছে, এই ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করেন এবং তারা তাদের মডেল উপস্থাপন করেন। ঠিক আছে, অনেক মডেলগুলোর ভিতরে যেগুলো উল্লেখযোগ্য, যে দুইটা মডেল খুবই গুরুত্বপূর্ণ, ওই দুইটা মডেল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। মূলত 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড তার আলফা বিচ্ছুরণ একটি পরীক্ষা তিনি করছেন, যেটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি রাদারফোর্ড তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন এবং তার পরমাণু মডেলটি কিছু ত্রুটি দেখা দিছিল, কিছু ভুল দেখা দেয় এবং এই ভুলগুলা সংশোধন করে নিলস বোর। এবং রাদারফোর্ড পরমাণু মডেলের ভুলগুলা সংশোধন করে নিলস বোর আরেকটি পরমাণু মডেল দেয়, যেটা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। এই বোরের পরমাণু মডেল হচ্ছে মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধনী রূপ। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি কিছু একটা ডায়াগ্রাম বা চিত্র দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেলটাকে আমি একটু চিত্রায়িত করার চেষ্টা করছি তোমাদের বোঝার জন্য, তোমরা যাতে বিষয়টা ফিল করতে পারো। ঠিক আছে, রাদারফোর্ড একটা পরীক্ষা করছিল, এই পরীক্ষাটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ড যে পরীক্ষাটার মাধ্যমে তার পরমাণু মডেল উপস্থাপন করছে, ওই পরীক্ষাটার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণাটা কি? তোমরা নিশ্চয়ই হিলিয়াম সম্পর্কে শুনছো। ঠিক আছে, তাহলে হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, তখন আমরা যেই কণাটা পাবো সেটা হচ্ছে কি? আলফা কণা। এটাই হচ্ছে কি? আলফা কণা। বুঝতে পারছো? হিলিয়ামের দ্বিধনাত্মক আয়নকে কি বলে? আলফা কণা। ঠিক আছে, এই আলফা কণা দিয়ে কি রাদারফোর্ড পরমাণু মডেলটি কি উপস্থাপন করছেন এবং তিনি কি করছেন, যে একটা আলফা পার্টিকেল এমিটার, ঠিক আছে, একটা আলফা পার্টিকেল এমিটার অর্থাৎ একটা আলফা কণার উৎস থেকে কি করছেন? আলফা কণা বিচ্ছুরণ করছেন। এবং কার উপর বিচ্ছুরণ করছেন? একটা পাতলা স্বর্ণের পাতের উপর। আই রিপিট, বিজ্ঞানী রাদারফোর্ড একটা পাতলা সোনার পাতের উপর আলফা কণা বিচ্ছুরণ করছেন এবং এই আলফা কণা যে বিচ্ছুরণ করছে, দেখো আলফা কণাগুলো বিচ্ছুরিত হচ্ছে এবং এই যে সোনার পাত, এই সোনার পাতে চারপাশে একটা পর্দা দিলেন। এই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা? জিঙ্ক সালফাইডের পর্দা। এই জিঙ্ক সালফাইড তিনি দিয়েছেন কারণ এই জিঙ্ক সালফাইডে যখন আলফা কণা গিয়ে পড়বে, তখন কিছু আলোকরশ্মি দেখা যাবে, আলোক বিচ্ছুরণ দেখা যাবে, যার মাধ্যমে তিনি বুঝতে পারবেন যে এই আলফা কণাগুলা এই স্বর্ণের পাত ভেদ করে আসতে পেরেছে কি পারে নাই। তিনি এই পরীক্ষাটা অবশ্যই অন্ধকার রুমে একটা করেছিলেন। তিনি এই পরীক্ষাটা কোথায় করছেন? অন্ধকার রুমে, যাতে এই যে যদি আলফা এমিটার থেকে নিঃসৃত এই আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, তাহলে যে আলোকরশ্মিগুলো তৈরি হবে তা যেন তিনি দেখতে পারেন। এর জন্য কি তিনি অন্ধকার রুমে পরীক্ষাটা করছিলেন। দেখো এখানে পরীক্ষাটা কি করছিলেন, দেখো আলফা কণা বিচ্ছুরণ করছে এবং তিনি দেখছেন মোটামুটি প্রায় 20,000-এর মতো আলফা কণা। 20,000 আলফা কণা নিক্ষেপ করার ফলে দেখেন যে বেশিরভাগ আলফা কণা, ম্যাক্সিমাম আলফা কণা কি এই স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং কিছু কিছু আলফা কণা, দেখো কিছু কিছু আলফা কণা কি তার দিক থেকে একটু বেঁকে যায়। দেখো এদিকে মারছিল, এদিকে কি ছুঁড়েছিল, তারপর কি একটু বেঁকে গেছে। কিছু কিছু আলফা কণা কি বেঁকে গেছে এবং দেখা যায় যে 20,000-এর ভিতরে একটা থেকে দুইটা ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। এই যে দেখো এখানে, দেখো এখানে একটু আমি চিত্রায়িত করছি। দেখো 20,000-এর ভিতরে একটা কি দুইটা কণা কি তার বিপরীত দিকে ফিরে আসছে।
মানে যেই দিক দিয়ে গেছে ঠিক ওই দিকে কি ফিরে আসছে, এবং প্রায় ম্যাক্সিমাম কণা কি এই স্বর্ণের পাত ভেদ করে ওই পারে চলে যায়, অর্থাৎ জিঙ্ক সালফেটের পর্দায় গিয়ে পতিত হয়। এবং কিছু কিছু কণা কি বেঁকে যায়, এই দেখো এখানে দেখাচ্ছি কিছু কিছু কণা বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই যে পরীক্ষাটা এইগুলা দেখলেন তিনি, এবং এইগুলা দেখে তিনি কিছু কিছু ওনার যে পর্যবেক্ষণ, ওই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে ওনার মডেলটা তিনি উপস্থাপন করছেন। ওনার মডেলে কি বলছেন উনি, যেহেতু অধিকাংশ আলফা কণা এই স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে, তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিদ্ধান্ত। এবং আমরা ইলেকট্রনের ভর, ইলেকট্রন কিন্তু প্রোটনের আবিষ্কার মানে প্রোটন আবিষ্কার করার আগেও ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, রাদারফোর্ড তার মডেল দেওয়ার আগেই কি প্রোটন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ভর ছিল খুবই নগণ্য। উনি বলছিলেন যে একটা পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এবং ওই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, যেহেতু ওই ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এবং ওই ইলেকট্রনগুলা এই আলফা কণাকে আটকাইতে পারবে না। বুঝতে পারছো? ঠিক আছে, তারপর একটা কি সিদ্ধান্ত হতে পারে যে দেখো কিছু কিছু খুবই একটা থেকে দুইটা কণা কি তার বিপরীত দিকে ফিরে আসতেছে। ঠিক আছে, তার মানে কিছু কিছু আলফা কণা যেহেতু বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে পরমাণুর প্রায় সমস্ত ভর খুবই ক্ষুদ্র একটা জায়গাতে পুঞ্জীভূত থাকে। পরমাণুর প্রায় সমস্ত ভর একটা খুবই ক্ষুদ্র একটা জায়গায় কি পুঞ্জীভূত অবস্থায় আছে, এবং তিনি ওইটার নাম দিয়েছেন কি নিউক্লিয়াস। তিনি ওইটার নাম কি দিয়েছেন নিউক্লিয়াস। ঠিক আছে, এবং নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্র হিসেবে কি বিবেচনা করা হয়, এবং নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রনগুলো অবস্থান করে। বুঝতে পারছি? তাহলে এই সিদ্ধান্তগুলো কি তিনি গ্রহণ করছিলেন। এছাড়াও তিনি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোর ঘূর্ণনকে সৌরজগতের ঘূর্ণনের সাথে তুলনা করছেন। ঠিক আছে, ইলেকট্রন এবং এই নিউক্লিয়াসের যে ঘূর্ণনটা, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে ঘুরতেছে, এই ঘূর্ণনটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, তেমন উনি বলছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি ঘুরতেছে। ঠিক আছে, নির্দিষ্ট কক্ষপথে উনি এইটাই বলছিলেন। ঠিক আছে, এবং উনি আরও বলছিলেন যে এই যে দেখো পরমাণুর ভেতরে কি থাকে, প্রোটন থাকে। ঠিক আছে, ওই যে দেখো এখানে আরেকটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন, দেখো এখানে ওই যে কয়েকটা কণা তার বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে নিশ্চয়ই তারা কি কোনো একটা ভারী কোনো বস্তুর সাথে কি ধাক্কা খাইছে, অথবা এই দেখো এই যে আলফা কণাটা, এই আলফা কণাটা কি ধনাত্মক না? এই আলফা কণাটা কি ধনাত্মক। তাহলে আলফা কণাটা যেহেতু ধনাত্মক, তার মানে সেটা যেহেতু ফিরে আসছে আঘাত পেয়ে বা বিকর্ষিত হয়ে কি ফিরে আসছে, তার মানে পরমাণুর কেন্দ্রে নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে, যেটা এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করেছে, এজন্য কি এটা তার বিপরীত দিকে ফিরে আসছে। অথবা এটা হতে পারে যে পরমাণুর কেন্দ্রে কোনো একটা ভারী বস্তুর সাথে এটা ধাক্কা খাইছে। এই দুইটা বিষয় প্রেডিক্ট করে ধারণা করে উনি বলছিলেন কি পরমাণুর প্রায় সমস্ত ভর খুব ক্ষুদ্র একটি অঞ্চলে পুঞ্জীভূত থাকে, এবং ওটার নাম দিয়েছেন নিউক্লিয়াস। এবং তিনি বলছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে কি পজিটিভ চার্জ থাকে, যেহেতু এটাকে এই পজিটিভ পরমাণু কেন্দ্রটা কি করছে বিকর্ষণ করছে, হিলিয়াম 2+ কি করছে বিকর্ষণ করছে, এই জন্য তো দূরে ঠেলে দিছে। ঠিক আছে, তাইলে ওই পজিটিভ চার্জ আছে তিনি বলছেন, এবং ওই পজিটিভ চার্জটাই হচ্ছে কি প্রোটন, পজিটিভ চার্জটাই কি প্রোটন। ঠিক আছে, তাহলে যেহেতু পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, এবং পরমাণুর বাইরে কি মানে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি আছে ইলেকট্রন আছে, ইলেকট্রন আমরা জানি কি নেগেটিভ চার্জে চার্জিত, এবং প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জে চার্জিত। উনি বলছিলেন যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা যদি একটা পরমাণু নিউক্লিয়াস হয়, এবং এটা যদি নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কক্ষপথ হয়, তাহলে উনি বলছিলেন যে এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরকে কি স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বলে আকর্ষিত করে। ঠিক আছে, এই আকর্ষণ বলের মান, এই যে তাদের ভিতরে যে আকর্ষণ বলের মান, দেখো এখান থেকে যখন ইলেকট্রনগুলো ঘুরবে, ইলেকট্রন যখন এখানে ঘুরবে, তখন একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। সে কেন্দ্র বিমুখী বলটা কি তোমরা বুঝতে পারছো? দেখো মনে করো তুমি একটা সুতা দিয়ে কোনো একটা বস্তুকে বেঁধে এভাবে ঘুরাইতেছো, যখন ঘুরাইতেছো তখন কিন্তু একটা বাইরের দিকে ছুটে যাওয়ার একটা প্রবণতা আছে। কেন ছুটে যায় না? কারণ তুমি ধরে আছো, তুমি কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করে রাখছো, এজন্য কি বস্তুটা ছুটে যায় না, বরং একটা ওই আমার হাতকে কেন্দ্র করে কি ঘুরে, তাই না? এখন আমি যদি হঠাৎ করে ছেড়ে দিই তাহলে কি হবে? এটা ছুটে চলে যাবে না? তার মানে কি তার বহির্মুখী একটা বল আছে না? ঠিক আছে, মনে রাখবা কোনো একটা ঘূর্ণনরত বস্তুর অবশ্যই দুইটা বল থাকে, একটা আছে কেন্দ্রমুখী বল,
কেন্দ্রের দিকে যে বল, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রের বাইরের দিকে যে বল। ঠিক আছে, এক্ষেত্রে তিনি বলছিলেন যে এই ইলেকট্রন এবং প্রোটনের ভিতরে যে কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনের যে বহির্মুখী বা বিপরীতমুখী যে বল, এই দুইটা কি সমান, এই দুইটা পরস্পর সমান। ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং বহির্মুখী বল এই দুইটা কি হবে, পরস্পর সমান হবে। এজন্য কি ইলেকট্রন তার কক্ষপথে স্থির থাকতে পারে। ঠিক আছে, এখন যদি ইলেকট্রনের বহির্মুখী বলটা বেশি হইতো তাহলে ইলেকট্রন কি ছিটকে যেত কক্ষপথ থেকে। আবার ইলেকট্রনের অন্তর্মুখী মানে কেন্দ্রমুখী বলটা যদি বেশি হইতো তাহলে ইলেকট্রন কি হইতো, ইলেকট্রন কেন্দ্রে আপতিত হইতো, তাই না? তাহলে এই ঘটনা তো ঘটে না। তার মানে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুইটা কি পরস্পর সমান এবং বিপরীত। এটা এদিকে কাজ করতেছে এবং এটা কি ওই দিকে কাজ করতেছে। বিষয়টা আশা করি বুঝতে পারছি। যেহেতু আরেকটা দেখো, এই রাদারফোর্ড পরমাণু মডেল যেহেতু সৌরজগতের সাথে তুলনা করেছে, এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে কি বলা হয়, সোলার সিস্টেম মডেল। ঠিক আছে, সৌরজগতের সাথে যেহেতু তুলনা করা হয়েছে এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেলও বলা হয়ে থাকে। এছাড়াও যেহেতু তিনি এখানে নিউক্লিয়াস শব্দটা ব্যবহার করছেন, পরমাণু কেন্দ্রকে কি বলছেন, নিউক্লিয়াস, এই জন্য এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। আশা করি বিষয়গুলা বুঝতে পারছি। ঠিক আছে, এখন রাদারফোর্ড পরমাণু মডেলটা তো একভাবে আমাদেরকে পরমাণুর কণিকাগুলো কিভাবে আছে, কি আছে না আছে এগুলো সম্পর্কে একটা ধারণা দিছে। এটা ঠিক আছে, এটা রাদারফোর্ড পরমাণু মডেলের সফলতা। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতাও ছিল। এই সীমাবদ্ধতাগুলা কি দেখো, রাদারফোর্ড পরমাণু যে দিছিল, এই পরমাণু মডেলে উনি বলছিলেন যে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু কোন আকারের অথবা কোন ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে এই সম্পর্কে কোনো বলেন নাই। এই যে কক্ষপথগুলো এগুলো কি বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে না কি আকার হবে এই সম্পর্কে বলো নাই। এবং এগুলো ব্যাসার্ধ কিরকম হবে, কম হবে বেশি হবে না কি হবে না হবে এই সম্পর্কে কি রাদারফোর্ড কিছু বলে নাই। এটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেলের একটি ত্রুটি। এছাড়াও রাদারফোর্ড তার পরমাণু মডেলে দেখো, রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, এখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ এবং নিউক্লিয়াসের ভেতরে পজিটিভ চার্জ আছে, প্রোটন। কিন্তু গ্রহগুলো সামগ্রিকভাবে কি চার্জ শূন্য। ঠিক আছে, যেহেতু গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জ শূন্য এবং ইলেকট্রন প্রোটন চার্জ যুক্ত, ফলে একটা অচার্জিত বস্তুর সাথে একটা চার্জিত বস্তু তুলনা করা হয়েছে, এটা কি তার একটা ত্রুটি হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, এবং রাদারফোর্ড পরমাণু মডেলে তিনি বলছিলেন যে কি, যে এই পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে, অর্থাৎ পজিটিভ চার্জ যতটি থাকে নেগেটিভ চার্জও কি ততটি থাকে। তাহলে পরমাণু সামগ্রিকভাবে কি, পরমাণু সামগ্রিকভাবে কিন্তু চার্জ শূন্য। ঠিক আছে, পরমাণুতে যে কোনো একটা পরমাণুতে যদি 10টা প্রোটন থাকে, ঠিক আছে, যে কোনো একটা পরমাণু কেন্দ্রে যদি 10টা প্রোটন থাকে তাহলে অবশ্যই বাইরে কটা ইলেকট্রন থাকবে, 10টা ইলেকট্রন থাকবে। কোনো একটা পরমাণুর কেন্দ্রে যদি 10টা প্রোটন থাকে তাহলে তার বাইরেও কি 10টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই 10টা প্রোটন এবং 10টা ইলেকট্রন পরস্পরকে কাটাকাটি করে দেয়। মনে রাখবা, প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান, তোমরা অলরেডি দেখে আসছো, যারা আগের ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পর সমান এবং বিপরীত। অর্থাৎ প্রোটনেরটা যে পজিটিভের 1.60 × 10⁻19 কুলম্ব এবং ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভ 1.6 × 10⁻19 কুলম্ব। যেহেতু তাদের চার্জের মান পরস্পর সমান এবং বিপরীত, এজন্য কি একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জকে নিষ্ক্রিয় করে দেয়, শেষ করে দেয়। ঠিক আছে, একটা প্রোটন একটা ইলেকট্রনকে নিষ্ক্রিয় করে দেয়, ঠিক একইভাবে 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে কি নিষ্ক্রিয় করে দেয়। ফলে পরমাণু সামগ্রিকভাবে কি হয়ে যায়, পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? এখানে দেখো, এখানে আমি একটু লিখে রেখেছি স্লাইডে, দেখো এই যে দেখো একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো, সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র এবং গোলাকৃতির কণা। ঠিক আছে, পরমাণুগুলো কি গোলাকৃতির এবং এই নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র থাকে এবং এই ক্ষুদ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, এর জন্য এটা কি এটা গোলাকৃতির কণা এবং এটি দুইটা অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। ঠিক আছে, নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে কে থাকে, ইলেকট্রন থাকে, এবং নিউক্লিয়াসে আরেকটা কণা থাকে, এটা হচ্ছে কি নিউট্রন। ঠিক আছে, এই সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলছি। ঠিক আছে, নিউক্লিয়াসের বাসস্থান কার কার, প্রোটন এবং নিউট্রনের, এবং ইলেকট্রন কোথায় থাকে, কক্ষপথে। ঠিক আছে, তারপর দেখো পরমাণু কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তুকণা আছে, একে নিউক্লিয়াস বলে। অলরেডি আমরা বলছি এগুলো, দেখো এগুলো আমি অলরেডি বলে ফেলছি, তোমরা যদি পড়ো তাইলে এগুলো একটি বুঝতে পারবা। ঠিক আছে, এখন
দেখো রাদারফোর্ড পরমাণু মডেল, এটা একই স্লাইড, ঠিক আছে, একই তো। তারপর দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে ঘূর্ণন প্রকার দুই, দেখো এখানে লিখছি কি, ঘূর্ণনরত ইলেকট্রন সমূহের উপর দুই প্রকার বল কার্যকর, যথা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে বিরাজিত কেন্দ্রমুখী স্থিরবিদ্যুৎ আকর্ষণ বল এবং ঘূর্ণনের ফলে কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান কি পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা আমি অলরেডি এক্সপ্লেইন করছি, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই দুই প্রকার বলের মান পরস্পর সমান এবং বিপরীতমুখী, এই কারণেই কি এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি স্থির থাকতে পারে, বুঝতে পারছো। আসলে এই যে মডেলটা দেখতেছো না, এই মডেলটা আসলে মূলত রাদারফোর্ড পরমাণু মডেল। এখন বর্তমান হচ্ছে কি, দেখো রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দিছে, 1911 সালে দিছে। রাদারফোর্ড পরমাণু মডেল দিছে 1911 সালে, কিন্তু বর্তমানে চলতেছে 2025 সাল, ঠিক আছে। তাহলে এখন কিন্তু পরমাণু সম্পর্কে আরো ব্যাপক ওয়াইডলি জানা গেছে, ঠিক আছে। এবং এখন জানা গেছে যে আসলে পরমাণুতে ইলেকট্রনগুলো মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে না। বিভিন্ন কক্ষপথে যে আমরা দেখাই না যে এইভাবে ঘুরতেছে, আসলে কিন্তু এভাবে ঘুরে না। মূলত পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে ইলেকট্রনগুলা ওয়েভ আকারে, তরঙ্গ আকারে অবস্থান করে, বুঝতে পারছো। আসলে বিষয়টা হয়তো তোমরা বুঝতেছো না, কিন্তু ভবিষ্যৎ লেভেলে যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে বিষয়টা বুঝতে পারবা, ঠিক আছে। এখন আপাতত এগুলো জেনে রাখো যে ঘুরতেছে, আসলে কিন্তু ঘুরে না। বিষয়টা এটাই জেনে রাখো যে আসলে ঘুরে না ইলেকট্রন, ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে বিরাজ করে। আশা করি রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কোনো সমস্যা নেই। এবং আমরা কি ত্রুটি সম্পর্কে বলছিলাম, দুইটা ত্রুটি বলছিলাম। আকার আকৃতি সম্পর্কে কোনো তথ্য দেয় নাই, ব্যাসার্ধ সম্পর্কে কোনো তথ্য দেয় নাই, এবং সৌরজগতের গ্রহগুলো চার্জ নেই কিন্তু ইলেকট্রন প্রোটনের চার্জ আছে, এই বিষয়গুলো আলোচনা করছি। তারপর আরেকটা আছে কি, যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারপাশে রয়েছে, কিভাবে ঘুরতেছে, এই সম্পর্কে কি রাদারফোর্ড কোনো তথ্য দেন নাই। দেখা যায় যে সবগুলো পরমাণুতে একটা প্রোটন ইলেকট্রন না, একাধিক ইলেকট্রনও থাকতে পারে, ঠিক আছে। ওই ইলেকট্রনগুলো থাকলে তাহলে কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরবে সে সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণাই দেন নাই, ঠিক আছে। তাহলে এটাও কি তার একটা ত্রুটি। এছাড়াও তখনকার সময় যে ম্যাক্সওয়েল, ঠিক আছে, এই বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিছিলেন, ঠিক আছে। এই বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে তত্ত্ব অনুসারে যখন কোন একটা চার্জিত কণা, ঠিক আছে, চার্জিত কণা মানে কি, চার্জিত মানে কি আমরা বুঝি সবাই। চার্জিত মানে হচ্ছে কি এমন একটা পরমাণু যেখানে প্রোটন আর ইলেকট্রন সমান নয়, প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি অথবা প্রোটনের চেয়ে ইলেকট্রন কম, ঠিক আছে। এখানে দেখো হিলিয়াম 2+ একটা চার্জিত কণা, এখানে 2+ মানে কি দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে এখানে প্রোটনের চেয়ে ইলেকট্রন কটা কম আছে, দুইটা কম আছে, ঠিক আছে। তাহলে যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছিলেন, যে কোনো একটা চার্জিত কণা, মনে করি ইলেকট্রনের কথাই, যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘোরে, তাহলে এটা ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এটা যে শক্তি হারাবে, ফলে তার কক্ষপথটা ছোট হতে থাকবে। আমি যেমনটা আঁকছি, যদি একটা চার্জিত কণা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সেটি ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং সেটি কি ক্রমান্বয়ে তার কক্ষপথ কি কমাতে থাকবে, তার কক্ষপথ এর ব্যাসার্ধ কমতে থাকবে। যেমন এরকম কয়েলের মতো একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এরকম ভাবে কি তার ব্যাসার্ধ কমতে 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 সে কি কেন্দ্রে পতিত হবে। এটা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব। তাইলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তার এই পরমাণু মডেলটি কি ভুল ছিল, ঠিক আছে। তার মানে অনেকগুলা তার পরমাণু মডেলে কি অনেকগুলো ভুল দেখা গেছিল এবং পরবর্তীতে এগুলো কি সংশোধন করা হয়েছিল, ঠিক আছে। এই যে দেখতেছো এই যে কাহিনীটা আছে না, এটা মনে করো নর্মাল ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা এটা নর্মাল ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পরমাণুর যে মডেলের ভিতরে পরমাণুর কণিকাগুলোর আচরণ ব্যাখ্যা করার জন্য নর্মাল যে ক্লাসিক্যাল যে ফিজিক্স বা ক্লাসিক্যাল যে কেমিস্ট্রি আছে এগুলা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই জন্য এই কেমিস্ট্রির বা ফিজিক্সের একটা নতুন শাখা তৈরি হয়েছে, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স দিয়ে এই পরমাণুর আচরণগুলো ব্যাখ্যা করতে হয়। এই কোয়ান্টাম ফিজিক্স দিয়ে কি পরমাণু একটা নির্দিষ্ট হয় যে এই ইলেকট্রনগুলো একটা চার্জকে কেন্দ্র করে ঘুরতেছে, তবু শক্তি হ্রাস করতেছে না, শক্তি বিকিরণ করতেছে না, শোষণও করতেছে না। এগুলা ব্যাখ্যা করার জন্য কি কোয়ান্টাম ফিজিক্স লাগে, ঠিক আছে। নর্মাল যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দিয়ে কি ব্যাখ্যা করা যায় না। এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি নর্মাল ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু
পরমাণুর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য না, পরমাণুর আচরণ ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম ফিজিক্স লাগে, ঠিক আছে। হয়তো তোমরা অনেকে শব্দটা শুনছো এবং এই সম্পর্কে অ্যানিমেটেড ভিডিও অনেকেই দেখছো, ডকুমেন্টারি ভিডিও, ঠিক আছে। এখন এই সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবা, যখন তোমরা বিজ্ঞানটা পড়বা তখন আস্তে আস্তে এই ব্যাপারে কি ইন ডিটেলস জানতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা বিষয়গুলো কি বুঝতে পারছি। দেখো এই যে স্ট্রাকচারটা মনে রাখবে, এটাকে বলা হয় সর্পিলাকার, ঠিক আছে। এই যে স্ট্রাকচারগুলোকে কি বলা হয়, সর্পিলাকার। দেখো এই সর্পিলাকার স্ট্রাকচার দুই ধরনের হতে পারে, সর্পিলাকার অন্তর্মুখী। দেখো এটা কি আমি এই যে ঘুরে ঘুরে কি ভিতরের দিকে কেন্দ্রের দিকে যাইতেছি না, তাহলে এটা হচ্ছে সর্পিলাকার অন্তর্মুখী, ঠিক আছে। ঘুরে ঘুরে কি ভিতরের দিকে যাইতেছি। আরেকটা আছে সর্পিলাকার বহির্মুখী, যেমন ভিতর থেকে বাইরের দিকে আসা, এটা হচ্ছে কি সর্পিলাকার বহির্মুখী কাঠামো, ঠিক আছে। বুঝতে পারছি বিষয়টা, এটা মনে রাখবা। এটা হচ্ছে সর্পিলার অন্তর্মুখী, একটা হচ্ছে সর্পিলাকার বহির্মুখী। আশা করি রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা নাই। তারপর দেখো আমরা নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। দেখো নিলস বোর, মূলত নিলস বোর তার পরমাণু মডেলটা দিচ্ছেন যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সমস্যাগুলো ছিল, যে ভুলগুলো ছিল, যে ত্রুটিগুলো ছিল, এই ত্রুটিগুলো সংশোধনের উদ্দেশ্যে কি নিলস বোর তার মডেলটি উপস্থাপন করেন, যেটি বোরের পরমাণু মডেল নামে পরিচিত। এখন নিলস বোর তার মডেলটি উপস্থাপন করে 1913 সালে, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার ঠিক 2 বছর পরে, ঠিক আছে। তাহলে 2 বছর পর তিনি মডেলটা দিলেন এবং তার মডেলে 3টা প্রস্তাব ছিল। তার মডেলে 3টা প্রস্তাবনা ছিল। একটা প্রস্তাবনা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। তার মডেলে একটা প্রস্তাবনা ছিল কি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। 3টা প্রস্তাবের ভিতরে একটা ছিল কি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। দ্বিতীয়টা কি ছিল, যে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। আর তৃতীয়টা ছিল শোষিত বা বিকিরণ, শোষণ বা বিকিরণ সম্পর্কিত, শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, ঠিক আছে। তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে উনি কি বলছেন, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে উনি বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এগুলা যে কোনো কক্ষপথে ঘুরতেছে না, বরং নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে। আমার কথাটি একবার আবার শোন। তিনি বলছেন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে, যে কোনো আকারের কক্ষপথে ঘুরতেছে না, বরং নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরতেছে এবং ওই কক্ষপথগুলার নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, ঠিক আছে। এই নির্দিষ্ট পরিমাণ শক্তি বিশিষ্ট এবং নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে কি ইলেকট্রনগুলা পরিভ্রমণ করতেছে। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের একটা প্রস্তাব। এবং তিনি বলেন যে এই নির্দিষ্ট শক্তি সম্পন্ন অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন শক্তি বিকিরণও করে না, শোষণও করে না। মানে ইলেকট্রন শক্তি শোষণও করে না, আবার ত্যাগও করে না। বুঝাইতে পারছি? বিকিরণ বলতে কি ত্যাগ বুঝাইতেছি, আর শোষণ বলতে তো শোষণ, ঠিক আছে। তাহলে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, ঠিক আছে। এবং এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বে কি অবস্থান করে। এটা হচ্ছে তার বোর পরমাণু মডেলের একটা প্রস্তাবনা, ঠিক আছে। তিনি যে এই যে কক্ষপথগুলো দেখতেছি না, এই কক্ষপথগুলোকে তিনি কি বলছেন, এগুলো হচ্ছে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। এগুলোর নাম কি দিচ্ছেন, প্রধান শক্তি স্তর অথবা প্রধান কক্ষপথ অথবা অরবিট, ঠিক আছে। এই যে অরবিট, প্রধান কক্ষপথ, প্রধান শক্তি স্তর সবগুলো কি একই ধরনের কথা। অরবিট হচ্ছে কি ইংরেজি শব্দ, ঠিক আছে। তাহলে এই অরবিট, এখন এই অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন।
এই যে অরবিট যে কক্ষপথগুলা, এই কক্ষপথগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা এই প্রধান শক্তি স্তর শুধু একটা না, কয়েকটা, অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম হতে পারে। ঠিক আছে, তো প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মান কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম স্বাভাবিক সংখ্যা হতে পারে। n = 1 তার মানে কি 1 নাম্বার শক্তি স্তর, n = 2 তার মানে 2 নাম্বার শক্তি স্তর, n = 3 মানে কি 3 নাম্বার শক্তি স্তর। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছের শক্তি স্তর হচ্ছে কি 1 নাম্বার শক্তি স্তর, নিউক্লিয়াস থেকে দ্বিতীয় দূরের শক্তি স্তরকে 2 নাম্বার শক্তি স্তর, নিউক্লিয়াস থেকে তৃতীয় দূরের শক্তি স্তরকে 3 নাম্বার শক্তি স্তর, এভাবে কি চলতেই থাকবে। বুঝতে পারছো? তাহলে n = 1 দ্বারা 1 নাম্বার শক্তি স্তর, n = 2, 3 দ্বারা কি 2 নাম্বার এবং 3 নাম্বার শক্তি স্তর বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা পরবর্তীতে জানতে পারবা যে n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। স্যার তাহলে ভাইয়া তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি? আসলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যা দিয়া একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে কোথায় আছে, কিভাবে আছে, তার পরিচয় কি ব্যাখ্যা করা যায় যে সংখ্যাগুলো দ্বারা। এটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। তাইলে এইটাও কি একটা কোয়ান্টাম সংখ্যা এবং এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই এন এর মান কি 1, 2, 3, 4 না, এই সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি না, তাহলে এটা কি এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। ঠিক আছে, মনে রাখবা যে এন এর মান যদি 1 হয় তাহলে এই 1 নাম্বার শক্তি স্তরকে একটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যে দেখি না যে বিভিন্ন মানুষের বিভিন্ন নাম থাকে, ঠিক একইভাবে 1 নাম্বার শক্তি স্তরের একটা নাম আছে, এটা হচ্ছে কে শেল। 1 নাম্বার শক্তি স্তরের নাম কি? কে শেল। একইভাবে 2 নাম্বার শক্তি স্তরের নাম হচ্ছে কি? এল শেল। এবং 3 নাম্বার n = 3 হলে এই শক্তি স্তরের নাম কি? এম শেল। ঠিক আছে, এবং n = যদি 4 হয়, n = 4 হলে কি? কে এল এম এন শেল হবে। একইভাবে 5 হলে কি হবে? ও শেল হবে। বুঝতে পারছো? n = যদি 5 হয় তাহলে এটার নাম কি হবে? এম এন ও শেল। বুঝাইতে পারছি? বিষয়গুলো আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখো, তার মানে এখানে যদি আমরা এটাতে শক্তি স্তর যদি বোঝাই, ঠিক আছে, এখানে যদি আমরা এটা দ্বারা শক্তি স্তর বোঝাই তাহলে এগুলোকে মনে করে এটা আছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা যদি n1 হয়, n = 1 হয় তো এটার নাম কি হবে? কে শেল। ঠিক আছে, এটা যদি n = 2 হয় তাহলে এটার নাম হবে কি? এল শেল। এটা যদি n = 3 হয়, আমি অর্ধেকটা আঁকতেছি, বাকিটা অর্ধেকটা তোমরা এঁকে নিবা, আমি বোঝার জন্য শুধু এটা অর্ধেকটা আঁকতেছি। ঠিক আছে, তাহলে দেখো কে এল এটা হবে কি? এম শেল। তারপর এটা হবে কি? এন শেল। ঠিক আছে, তাহলে এন এটার জন্য কি হবে? তাহলে এখানে এটা হচ্ছে কি? n = 4। বুঝতে পারছি? আমরা বিষয়গুলা আশা করি বুঝতে পারছি। n = 1 হলে কে শেল বলবো, 2 হলে এল শেল, 3 হলে এম শেল এবং 4 হলে এন শেল। ঠিক আছে, এই গেল আমাদের কি 1 নাম্বার প্রস্তাবনা। দেখো এখানে লেখা আছে প্রস্তাবনাগুলো, তোমরা এগুলা পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে, তারপরে আমরা আসি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, তাহলে এগুলো আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে তারপর দেখো আমরা পড়বো কি? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। দেখো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবটা কি? দেখ, এই যে কেন্দ্র নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন একটা ইলেকট্রন ঘোরে, ঠিক আছে, এই যে ঘুরতেছে, তো সে কৌণিক পথ অতিক্রম করতেছে না? দেখো এখানে একটা কোণ উৎপন্ন হইতেছে না? এই যে কেন্দ্রে কি হইতেছে? একটা কোণ উৎপন্ন হইতেছে। ঠিক আছে, অর্থাৎ সে একটা কৌণিক পথে কি পরিভ্রমণ করতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, তার মানে তার একটা কি থাকবে? কৌণিক ভরবেগ থাকবে। যখন আমরা সরল রেখা বরাবর কোনো একটা বস্তু চলে তখন তার কি থাকে? একটা সরলরৈখিক ভরবেগ থাকে। কিন্তু এখানে ইলেকট্রনগুলো কিভাবে চলতেছে? এখানে ইলেকট্রনগুলো যে গোলাকার বৃত্তাকার পথে চলতেছে, ফলে সে কি একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করতেছে না? ঠিক আছে, তার মানে সে কৌণিকভাবে চলতেছে। তাহলে কৌণিক বেগের সাথে যদি ভর গুণ দিই তাহলে কি পাবো? কৌণিক ভরবেগ। ঠিক আছে, এই কৌণিক ভরবেগকে এমবিআর দ্বারা প্রকাশ করা হয়। এই এমবিআর, এই 3টা গুণ দিলে আমরা কি পাবো? কৌণিক ভরবেগ পাবো। এই এমবিআর মানে কি? কৌণিক ভরবেগ। এমবিআর মানে কৌণিক ভরবেগ। ঠিক আছে, এবং তিনি এই বিজ্ঞানী রাদারফোর্ড বিজ্ঞানী নিলস বোর বলছেন যে এই কোনো একটা পরমাণুর
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/, দেখো এই ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হচ্ছে গিয়ে h/2π এর অখণ্ড গুণিতক। কি বলছি? h/2π এর গুণিতক, ঠিক আছে? এই কৌণিক ভরবেগের মান h/2π, যেখানে h হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। একজন বিজ্ঞানী আছে ম্যাক্স প্লাঙ্ক, উনি কোয়ান্টাম ফিজিক্সে অনেক বড় অবদান রাখছিলেন, এজন্য এই ধ্রুবকটার নাম দেওয়া হয়েছে কি প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? এই ধ্রুবক সম্পর্কে তোমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবা। তাহলে এই প্লাঙ্কের ধ্রুবক আর নিচে কি 2π, ঠিক আছে? তো পুরাটাই একটা ধ্রুবক, ধ্রুবক বাই 2π, এটা দিয়ে কি একটা ধ্রুবকই আসবে, ঠিক আছে? এই যে বলছেন যে কি কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর গুণিতক। আচ্ছা চিন্তা করো তো, গুণিতক কিভাবে বের করি আমরা? মনে করো আমরা 2 এর গুণিতক বের করব। 2 এর গুণিতক যদি বের করতে চাই তো কি করব? 2 এর সাথে 1 গুণ করব, 2 পাইছি। 2 এর সাথে 2 গুণ করব, 4 পাইছি। 2 এর সাথে 3 গুণ করব, কি পাইছি? 6 পাইতেছি, ঠিক আছে? তাহলে 2 এর সাথে কি করতেছি? 1 2 3 4 5 6 এভাবে করে কি সংখ্যাগুলো গুণ করতেছি, তাইলে কি পাইতেছি আমরা? 2 এর গুণিতক পাইতেছি, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা h/2π এর যদি গুণিতক বের করতে চাই, h/2π এর যদি গুণিতক বের করতে চাই তাহলে কি করতে হবে? h/2π এর সাথে কি 1, এটার সাথে 2, এটার সাথে 3, এটার সাথে 4 গুণ দিতে হবে, ঠিক আছে? এখানে এই যে 1 2 3 4 এগুলো কি? এগুলো হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথ নম্বর। এই যে n = 1 হতে পারে প্রধান শক্তিস্তর, শক্তিস্তর নাম্বার পরে আসছে আমরা একটু আগে। n = 1 প্রথম শক্তিস্তর, n = 2 দ্বিতীয় শক্তিস্তর, n = 3 তৃতীয়, 4 চতুর্থ, ঠিক আছে? ঠিক একইভাবে এই যে 1 2 3 4 এগুলা কি শক্তিস্তরকে রিপ্রেজেন্ট করতেছে, শক্তিস্তর বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে h/2π এর অখণ্ড গুণিতক বা গুণিতক, তাহলে গুণিতক কি বের করি? 1 2 3 4 5 দিয়ে গুণ করে। আর 1 2 3 4 5 এগুলো কি প্রেজেন্ট করতেছে? শক্তিস্তর সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যায় প্রকাশ করতেছে, ঠিক আছে? তাহলে এই 1 2 3 4 5 সবগুলোর বদলে আমি কি লিখতে পারি? এই n = কি আমরা জানি 1 2 3 4 5, এটা লিখতে পারি না? তাহলে আমরা জানি কি n = 1 2 3 4 5 6 7 এরকম হতে পারে। তাহলে এই যে 1 2 3 4 5 6 এগুলোর বদলে আমরা কি লিখতে পারি? এই সম্পূর্ণ সবগুলোর বদলে আমি কি লিখতে পারি? n লিখতে পারি, ঠিক আছে? এই সবগুলোর বদলে আমি কি লিখতে পারি? n লিখতে পারি। তো আলটিমেটলি n দিয়ে যদি গুণ দেই এটাকে, তাহলে কি পাইতেছি? nh/2π। তাহলে কি আমরা পেয়ে গেলাম না? গুণিতক পেয়ে গেলাম না? h/2π এর গুণিতক কি? nh/2π। h/2π এর গুণিতক কি পেলাম? nh/2π, যেখানে n হচ্ছে কি 1 2 3 4 এরকম কক্ষপথ সংখ্যা। বুঝাইতে পারছি? তাহলে কৌণিক ভরবেগ কি পেলাম? উনি বলছিলেন যে কৌণিক ভরবেগ h/2π এর গুণিতক বা অখণ্ড গুণিতক, ঠিক আছে? এই দেখো অখণ্ড গুণিতক বলতে কি এই সংখ্যাগুলো কি ভগ্নাংশ বা লিখে শেষ করা যাচ্ছে না এরকম না, এগুলো কি পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, এগুলা অখণ্ড সংখ্যা, ঠিক আছে? তাহলে এই n এর মানও তো অখণ্ড, এই জন্য বলা হয় অখণ্ড গুণিতক বা শুধু গুণিতক বললেই চলে, ঠিক আছে? তাহলে কি পাইলাম? তাহলে MBR হচ্ছে কি h/2π এর অখণ্ড গুণিতক। তাহলে অখণ্ড গুণিতক কি পাইলাম? nh/2π। তো MBR = কি পাবো? nh/2π। বুঝতে পারছো? এইটাই সেই সূত্র যেটার মাধ্যমে কি আমরা একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো। এখানে দেখো এখানে কি কি, এখানে m দ্বারা কি বোঝাইতেছে? m দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের ভর, b দ্বারা কি বোঝাচ্ছে? ইলেকট্রনের বেগ, r দ্বারা কি বোঝাচ্ছে? কক্ষপথের ব্যাসার্ধ। একটা ইলেকট্রন মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে কি অনেকগুলো কক্ষপথ আছে, ঠিক আছে? মনে করো একটা ইলেকট্রন এখানে আছে, তাহলে এই যে ইলেকট্রনটা এখানে যে আছে তাহলে 1 নম্বর কক্ষপথে আছে। 1 নম্বর কক্ষপথ নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কতটুকু? এটা হচ্ছে কি r, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো r1। আবার দ্বিতীয় কক্ষপথের দূরত্ব কি? r2, ঠিক আছে? এইভাবে যত ইলেকট্রনটা, যেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে চাই, ইলেকট্রন তো একটা না, অনেকগুলো থাকতে পারে, অনেক কক্ষপথে থাকতে পারে, যেই ইলেকট্রনটার ভরবেগ বের করতে চাই ওই ইলেকট্রনটা যত নম্বর কক্ষপথে আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কি r। তাহলে r হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ, আর কি কক্ষপথের ব্যাসার্ধ। ভাইয়া বুঝতে পারছো? ভাইয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তারপর দেখবা এই অধ্যায়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক আছে?
এবং আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হও। ইনশাল্লাহ আমরা আমাদের এই ক্লাসটিতে তোমাদের একাডেমিক লাইফটা যে সহজ হয় এরকমভাবেই কি সাজিয়ে গুছিয়ে তোমাদের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। MVR বুঝলাম, তাহলে এখানে এনটা কি? এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে? এইচ হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। এটা মুখস্থ করতে হবে, এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জোল সেকেন্ড, ঠিক আছে, জোল সেকেন্ড। অথবা তোমাদের বইয়ে তো দেওয়া আছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তোমাদের বই আরেকটা একক দেওয়া আছে, এটাও হবে, আরেকটা হবে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে। মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড যে কথা, জুল সেকেন্ড একই কথা, ঠিক আছে। তোমরা যারা এই সম্পর্কে বেসিক ক্লিয়ার তারা এটা জানো, অথবা তোমরা যাদের ক্লিয়ার না তোমরা আমাদের চ্যানেল থেকে ফিজিক্সের প্রথম অধ্যায়ের, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটা দেখতে পারো, ওই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আসো, তারপরে পাইলাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা পাইলাম। তো এইচ দ্বারা কি পাইলাম? প্লাঙ্কের ধ্রুবক পাইলাম। 2 পাই তো পাই আপনারা জানি 3.1416, 2 তো 2ই, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো বিষয় জানতে পারলাম, এবং আমরা ইলেকট্রনের ভরটা কিন্তু জানি মুখস্থ, এগুলা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না। ইলেকট্রনের ভর কিন্তু জানি 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, ঠিক আছে। ইলেকট্রনের বেগ যদি না দেওয়া থাকে, যদি চাই তাহলে বেগ বের করতে বলবে। এমনও হতে পারে, দেখো ব্যাসার্ধ দেওয়া থাকবে, ভর তো মুখস্থ, এনটা বলে দিবে, তখন তোমাকে বলবে ওই ইলেকট্রনের বেগ কত, রৈখিক বেগ। এখানে ভিটা কি? রৈখিক বেগ। আমি আবার বলতেছি, ভিটা কি? ইলেকট্রনের রৈখিক বেগ। ইলেকট্রনের রৈখিক বেগ, ভর এবং ব্যাসার্ধ যদি গুণ দিই তাহলে কি পাবো? ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো। বুঝাইতে পারছি? তাহলে আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এই হচ্ছে কি আমাদের বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। বিষয়টা বুঝতে পারছো? এই যে সূত্রটা দিছি না, এই সূত্রটা মুখস্থ করবা। এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আছে, মনে রাখবা। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ভরবেগকে এল দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি? এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? MBR। এল কি? MBR যে কথা, এল একই কথা, দুইটাই কি? কৌণিক ভরবেগ বোঝায়। তো MBR ইজ ইকুয়াল টু কি পাবো? NH/2π, NH/2π, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবো, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আমাদের দ্বিতীয় যে ইয়াটা পাইলাম এটা ক্লিয়ার হইল। তারপর দেখো শক্তির শোষণ এবং বিকিরণ। আমরা অলরেডি বলছিলাম প্রথম প্রস্তাবনাটায় কি বলছিলাম, যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে বিরাজ করে তখন কি সেটা কোনো শক্তি বিকিরণও করে না, শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না, শোষণও করে না। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের চারপাশে যদি বিভিন্ন কক্ষপথ থাকে এবং কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই নির্দিষ্ট কক্ষপথে একটা ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, ঠিক আছে। এই নির্দিষ্ট পরিমাণের শক্তির চাইতে বেশি শক্তি সে শোষণও করে না, বিকিরণও করে না। কখন? যখন সে এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। কিন্তু সে যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যেতে চায়, তার মানে মনে করো এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, ঠিক আছে। এর 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এখানে যদি আরেকটা দেই তাহলে এটা হবে কি? 3 নম্বর শক্তি স্তর। এখন এই ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তরে আছে, এই 2 নম্বর শক্তি স্তরে থাকা ইলেকট্রনটা যদি 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যেতে চায়, তাহলে কি করতে হবে? তাকে কিন্তু শক্তি শোষণ করতে হবে। কেন ভাইয়া? যে কারণ মনে রাখবা যে ইলেকট্রনের এন এর মান যত বেশি হয়, এন এর মান যত বেশি ওই কক্ষপথের শক্তি তত বেশি। এন এর মান যত বেশি কক্ষপথের শক্তি তত বেশি, কক্ষপথের শক্তি তত বেশি। অর্থাৎ n = 1 এবং n = 2, n = 1 এবং n = 2, এই দুইটা শক্তি স্তরের ভিতরে কার শক্তি বেশি হবে? 2 এর, কারণ এখানে n এর 2 এর মানটা কি বেশি, 1 এর চাইতে n = 2 এর মানটা কি বেশি। এখানে n এর মান যার বেশি ওই শক্তি স্তরের কি শক্তিও বেশি। বুঝতে পারছো? তাহলে 4-5টা কক্ষপথের ভিতরে যদি তুলনা করতে বলে, তাহলে n এর মান যে কক্ষপথে n এর মান সবচেয়ে বড়
ওই কক্ষপথের শক্তি কি তত বেশি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে শক্তির ক্রম যদি নির্ণয় করতে চাই, তাহলে 1 নাম্বার শক্তি স্তরের সবচেয়ে শক্তি কম, তারপর 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, এভাবে কি ধারাবাহিকভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার শক্তি স্তরের সবচেয়ে কম, 2 নাম্বার, তারপরটা কি 3 নাম্বার। তাহলে 2 থেকে যদি 3-এ যেতে চাই, তো 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরতেছে। এখন 2 থেকে যদি 3 নাম্বার শক্তি স্তরে যেতে চায়, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে তো আরেকটা একটু বেশি শক্তি লাগবে। 3 নাম্বার শক্তি স্তরে যাইতে একটু বেশি শক্তি লাগবে, কারণ 3 নাম্বার শক্তির মান কি বেশি। তাহলে 3 নাম্বার শক্তি স্তরে যদি যেতে চাই, তাহলে তার বেশি শক্তি লাগবে। তাহলে বেশি শক্তি সে কোথা থেকে নিবে? বাইরে থেকে শোষণ করবে। ঠিক আছে, বাইরে থেকে সে শোষণ করবে। তাইলে নিম্ন কক্ষপথ থেকে যদি উচ্চ কক্ষপথে যেতে চায়, নিম্ন কক্ষপথ থেকে যদি উচ্চতর কক্ষপথে যেতে চায়, তাহলে সে কি করবে? সে শক্তি শোষণ করবে। আবার বিপরীত ঘটনা সত্য, যে যদি 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার যেতে চায়, 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার যেতে চায়, দেখো 2 নাম্বার কক্ষপথে যতটুকু শক্তি লাগে 1 নাম্বারে কি ততটুকু লাগবে না, কারণ 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি অনেক বেশি। 1 নাম্বারের শক্তি স্তরে ইলেকট্রন যতটুকু শক্তি থাকা দরকার তার চাইতে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি অনেক বেশি। তাহলে 1 নাম্বারের শক্তি স্তরে যদি আসে, তার কি 2 নাম্বারে যতটুকু শক্তি আছে এতটুকু লাগবে? এতটুকু তো লাগবে না। ঠিক আছে, যতটুকু লাগবে না, এই যে অতিরিক্ত যে শক্তিটুকু সে কি করবে? এটা বিকিরণ করে দেবে। সে যদি 2 নাম্বার শক্তি স্তর থেকে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায়, তাহলে তাকে কি করতে হবে? শক্তি বিকিরণ করতে হবে, ছেড়ে দিতে হবে। কারণ 1 নাম্বার শক্তি স্তরে কি ইলেকট্রনের শক্তি কম, তাহলে এখানে থাকতে হলে কি কম শক্তি নিয়ে থাকতে হবে। বেশি শক্তি নিয়ে কি এখানে থাকা যাবে না? তাহলে এখানে থাকতে কম শক্তি লাগবে, যেহেতু তার বেশি আছে, তাহলে কি করে দিতে হইব? ওই যতটুকু অতিরিক্ত বেশিটা এটা কি বিকিরণ করে দিতে হবে, শক্তি ছেড়ে দিতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে E1, ঠিক আছে, এটা হচ্ছে E2, অর্থাৎ এই যে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি হচ্ছে E1, আর 1 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি হচ্ছে কি E2। তো 1 থেকে যদি 2-এ যায়, এই E1 থেকে যদি E2-তে যায়, মানে 2 নাম্বার কক্ষপথ থেকে যদি 1 নাম্বার কক্ষপথে যায়, তাহলে সে কতটুকু শক্তি বিকিরণ করবে? দেখো তো, এই শক্তি স্তরে যতটুকু বেশি, এখানে এই দেখো E2-র চাইতে E1টা যতটুকু বেশি ততটুকুই তো শক্তি বিকিরণ করবে। তাহলে বিকিরিত শক্তি কি হবে? বিকিরিত শক্তি হবে কি E1 মাইনাস E2, অথবা এখানে যদি এটা কি ধরো E1, এটাকে যদি E2 ধরো, তাহলে কি হবে? এখানে E2 মাইনাস E1। ঠিক আছে, E1 মাইনাস E2 আর E2 মাইনাস E1 এটা ডিপেন্ড করে কোন শক্তি স্তরের শক্তিটা বেশি। যেটা শক্তি স্তরের শক্তিটা বেশি এটা কি আগে হবে, আমরা জানি বেশিটার থেকে কমটা বিয়োগ দিতে হয়। ঠিক আছে, এই পুরা ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি? ডেল ই লিখতে পারি। ঠিক আছে, ডেল দ্বারা কি বোঝায়? পরিবর্তন বোঝায়। তাহলে এইটা কি শক্তির পরিবর্তন না? এক শক্তি স্তরে থেকে আরেক শক্তি স্তরে গেলে শক্তির যতটুকু পরিবর্তন ততটুকু শক্তি সে কি বের করে দেয় অথবা শোষণ করে, বের করে দেয় অথবা শোষণ করে। ঠিক আছে, তাহলে এই বিকৃত শক্তির পরিমাণ ই, এই শোষিত বা বিকৃত, দেখো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি করবে? শক্তি বিকিরণ করবে। আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি করবে? শক্তি শোষণ করবে। এই যে বিকৃত বা শোষিত শক্তির পরিমাণ পরিমাপ করার একটা সূত্র দিয়েছেন তিনি। ঠিক আছে, এই সূত্রটা মূলত ম্যাক্স প্লাঙ্কই দিয়ে দিছে। এই ম্যাক্স প্লাঙ্কের সূত্রটা কি তিনি এখানে লিখছেন। ঠিক আছে, এগুলো সম্পর্কে আশা করি এগুলো লিখছো, এগুলো মুছে দিই। উনি কি বলছেন? এই ডেল ই অর্থাৎ শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ, এটা হচ্ছে গিয়া এইচ নিউ এর সমপরিমাণ। ঠিক আছে, এটা শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ কিভাবে বের করা যায়? এইচ নিউ। কিভাবে? এইচ নিউ। এটা বি লিখতেছি, এটা কিন্তু বি না, এটা হচ্ছে নিউ। এটা হচ্ছে গ্রিক শব্দ নিউ। এটা একটু এই ইটালিক ভাবে এইভাবে একটু বাঁকা করে লিখতে হয়, এই যে এইভাবে। ঠিক আছে, আমি এটাকে বোঝানোর জন্য এইভাবে লিখছি। ঠিক আছে, এখানে দেখো এই বি এর উপরে কি দিছে? একটা গোলা দিয়ে দিছি। ঠিক আছে, এটা আমি নিউ বোঝাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউ। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, আমরা এটা তো পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে কি পাইছি? এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, অলরেডি বলছি প্লাঙ্কের ধ্রুবক কি 6.62 6 × 10⁻34। আর এখানে নিউ হচ্ছে কি, এই যে দেখো এই যে ইলেকট্রনগুলা শক্তি শোষণ করে এবং বিকিরণ করে। কিভাবে করে ভাইয়া? এই শক্তি শোষণ এবং বিকিরণ ঘটে আলো আকারে, তরঙ্গ আকারে। বুঝতে পারছো? এই যে শক্তি, আমরা জানি কি আলো এক ধরনের শক্তি,
ঠিক আছে। তাহলে এই যে শক্তির শোষণ, ইলেকট্রন যে শক্তি শোষণ করে অথবা গ্রহণ করে, যাই করে এই যে শক্তি শোষণ অথবা বিকিরণ, এটা কিভাবে হয়? আলোর মাধ্যমে। আলোর মাধ্যমে সে শক্তি ত্যাগ করে দেয়, আবার আলোর মাধ্যমে কি সে শক্তি গ্রহণ করে, মানে তরঙ্গ আকারে। বুঝাইতে পারছি? তো তরঙ্গ আকারে শক্তি শোষণ করে, শক্তি বিকিরণ করে। তাহলে এই নিউটা দ্বারা কি বোঝায়? কম্পাঙ্ক, আলোক তরঙ্গের কম্পাঙ্ক। বুঝতে পারছো? আলোক তরঙ্গের কি বোঝায়? কম্পাঙ্ক বোঝায়। এটার একক কি? হার্জ অথবা পার সেকেন্ড। এই কম্পাঙ্কের একক কি? হার্জ অথবা পার সেকেন্ড। তোমরা যারা এসএসসি লেভেলে যারা নতুন উঠতেছো, অর্থাৎ 9 ক্লাসে পড়তেছো, তারা যখন তোমাদের একটা ফিজিক্সের অধ্যায় আছে তরঙ্গ ও শব্দ, ওই অধ্যায়ে যখন পড়বা তখন দেখবা যে কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। এখন এটা যেহেতু আলোর ক্ষেত্রে ব্যবহৃত হইতেছে, আলোর ক্ষেত্রে কম্পাঙ্ক কি দ্বারা ব্যবহার করা হয়? নিউ দ্বারা। আলোর কম্পাঙ্ক বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? নিউ। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে কি? নিউ ভাইয়া। ঠিক আছে, এটার নাম হচ্ছে নিউ। এই নিউ দ্বারা কি বোঝানো হয়? আলোর কম্পাঙ্ক। আর নর্মাল যে কম্পাঙ্ক, এটা দ্বারা কি? এটা এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ, ফ্রিকোয়েন্সি। নর্মাল যে কম্পাঙ্ক সেটা ফ্রিকোয়েন্সি, এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। এই যে এফ, এফ দ্বারা কি বোঝায়? এই সাধারণ কম্পাঙ্ক, যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক বোঝানোর ক্ষেত্রে কি এই এফ ব্যবহার করা হয়। কিন্তু আলোর তরঙ্গের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ভাইয়া? এই যে নিউ ব্যবহার করা হয়। ঠিক আছে ভাইয়া, এটা মনে রাখবা কিন্তু। তাহলে এই যে এই ডেল নিউ, এই ডেল ইজ ইকুয়াল টু কি পাইলাম? এইচ নিউ। ঠিক আছে। এই নিউটা, এটা মূলত এটা কে দিছে? ম্যাক্স প্লাঙ্ক দিছিল। কিন্তু এই ম্যাক্স প্লাঙ্ক এই সূত্র দিছিল বিধায় এই এইচ এর মান, এইচ এর নাম কি? প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক বলছিলেন যে এই যে বিকৃত বা শোষিত আলো, যে আলোর যে কণাগুলা, এই আলোর কণার শক্তি হচ্ছে কিনা গিয়া এই কম্পাঙ্কের, আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। ই কি? ই হচ্ছে কি? শক্তি, আলোর শক্তি। আলোর শক্তি হচ্ছে কি? আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে। ই হচ্ছে, অর্থাৎ আলোর শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে আমরা জানি সমানুপাতিকটা যদি উঠাইতে চাই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, এবং এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কি? এইচ, এবং এটা নিউ। তাহলে এইচটা হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, এবং এখান থেকে কি? ইজ ইকুয়াল টু এইচ নিউ পাইছি। ঠিক আছে। এটাই কিন্তু কি? প্লাঙ্কের সমীকরণ। এই প্লাঙ্কের সমীকরণটা কি? রাদারফোর্ড তার প্রস্তাবনা কি উঠিয়ে তুলেছেন। ঠিক আছে। তাহলে ডেল ইজ ইকুয়াল টু কি? এইচ নিউ। এবং তোমরা আরেকটা সূত্র জানতে পারবা, যখন তোমরা তরঙ্গ, শব্দ তরঙ্গ সম্পর্কে পড়বা তখন জানতে পারবা বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে। তোমরা যদি এইটে তরঙ্গ সম্পর্কে একটু পরে থাকো তাহলে হয়তো জানো ভি দ্বারা কি বোঝাইতেছে? তরঙ্গ বেগ। তরঙ্গ যত বেগে এগিয়ে চলে, ভি হচ্ছে তরঙ্গ বেগ, এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। এফ কি? তরঙ্গের কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি ভাইয়া? কম্পাঙ্ক হচ্ছে ভাইয়া 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতটা পূর্ণ কম্পন দেয়, যতবার পূর্ণকম্পিত হয়, পূর্ণভাবে কম্পন দেয়, ওই সংখ্যাটা হচ্ছে কি? কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন দেয় ওইটাই কি? কম্পাঙ্ক। ল্যামডা কি ভাইয়া? যে একটা পূর্ণকম্পনে, মনে করি এটা একটা তরঙ্গ, ঠিক আছে, এটা একটা ভাইয়া, মনে করো এটা একটা কি? তরঙ্গ। ঠিক আছে। এইখান থেকে দাও, এই যে একটা অর্ধবৃত্ত, এইটা আরেকটা অর্ধবৃত্ত, দুইটা অর্ধবৃত্ত মিলে হয় একটা পূর্ণকম্পন। আই রিপিট, দুইটা পূর্ণকম্পন মিলে কি হয়? একটা, দুইটা অর্ধবৃত্ত মিললে কি হয়? একটা পূর্ণকম্পন হয়। ঠিক আছে। আর 1 সেকেন্ডে যতটা পূর্ণকম্পন দিতে পারে ওইটাই হচ্ছে কি? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। আর এই যে একটা পূর্ণকম্পন দিতে, এই যে একটা পূর্ণকম্পন দিল না, এই একটা পূর্ণকম্পন দিতে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, যতটুকু সরল রৈখিক দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে কি? ল্যামডা। এটাই হচ্ছে কি? ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণকম্পনের ফলে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাই হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটার নাম কি ভাইয়া? এই চিহ্নটার নাম হচ্ছে ল্যামডা। এটা হচ্ছে গ্রিক শব্দ, এটার নাম হচ্ছে ল্যামডা। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য ভাইয়া। ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি পাবো ভাইয়া? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি পাবো? এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা পাবো না? বুঝতে পারছো? এফ দ্বারা কি বুঝাইতেছে? কম্পাঙ্ক। ঠিক আছে। এটা ওই পাশে নিয়ে গেছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? বি বাই
ল্যামডা। বি দ্বারা কি কম্পাঙ্কে বা তরঙ্গের বেগ বোঝাইতেছে। আর ল্যামডা কি, ল্যামডা কি এখানে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখন এটা যে নর্মাল তরঙ্গের ক্ষেত্রে এই সূত্র। ঠিক আছে, কিন্তু নর্মাল তরঙ্গ যদি না হয়ে আলোক তরঙ্গ হয়, আলোও কিন্তু একটা তরঙ্গ, যদি আলোক তরঙ্গ হয় তাহলে কি হবে ভাইয়া? দেখো, আলোক তরঙ্গ হলে এই সূত্রটা, আলো হচ্ছে একটা নির্দিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এমনকি তোমরা আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরি, এটাও কি আলোর উপর ভিত্তি করে, আলোর গতিকে কনস্ট্যান্ট ধরে কি উনি এই তত্ত্বটা দিয়েছিলেন। ঠিক আছে, তো আলো যেন তেন বিষয় না, আলোকে একটা আলাদা প্রায়োরিটি আছে, এজন্য আলোর বিষয়গুলো কি আলাদাভাবে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, তাহলে আলো, যে দেখো এফ দ্বারা কি বুঝাইতেছি ভাইয়া? এফ দ্বারা বুঝাইতেছি কম্পাঙ্ক, কিন্তু আলোর কম্পাঙ্ক বুঝাইলে কি বুঝবো? আলোর কম্পাঙ্কর ক্ষেত্রে কি ব্যবহার করব? আলোর কম্পাঙ্কের ক্ষেত্রে কিন্তু নিউ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এফ এর জায়গায় কি দিব? নিউ দিব। আলোর কম্পাঙ্ক নিউ দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান। এবার দেখো বি দ্বারা কি বুঝাইতেছে? তরঙ্গ বেগ। তো আলো তো একটা তরঙ্গ, তো আলোর তরঙ্গের বেগ কত? আমরা জানি আলোর বেগ কত? 3 × 10⁸। এটা যেন তেন সংখ্যা না, এটা বিশাল একটা সংখ্যা। তাহলে আলোর তরঙ্গ কি 3 × 10⁸, এবং সরি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে তুমি একবার চোখের পলক ফালাইতে ফালাইতে আলো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কয়েকবার ঘুরে আসতে পারবে, বুঝছো? আলো এত ফাস্ট চলে। তাহলে আলোর বেগ বোঝানোর ক্ষেত্রেও আলাদা ব্যবহার করা হয়। আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? সি দ্বারা। আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তাহলে এখানে এফ এর জায়গায় কি দিলাম? নিউ দিলাম। বি এর জায়গায় কি দিব? আলোর বেগ সি দ্বারা প্রকাশ করার জন্য সি দিব। আর ল্যামডার জায়গায় কি দিব? ল্যামডাই দিব। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারাই প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন বি ইজ ইকুয়াল টু কি পেলাম? দেখো কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা পাইছিলাম। আলোর ক্ষেত্রে কি নিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা। এখানে খেয়াল করো তো, আমরা সূত্রটা কি পেয়েছিলাম? এই তো ই ইজ ইকুয়াল টু কি এইচ নিউ পাইছিলাম না? এইখানে দেখো ইটাকে আমি লিখছি কি ডেল ই ইজ ইকুয়াল টু কি এইচ নিউ। তাহলে এই নিউর জায়গায় কি দিতে পারি? দেখো এই নিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা দিতে পারি না? তো নিউর জায়গায় কি দিব? সি বাই ল্যামডা। তাহলে আলটিমেটলি সূত্রটা কি পাইলাম? যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু কি দিতে পারি? এইচ সি বাই ল্যামডা। এইটাই হচ্ছে কি আমাদের সামগ্রিক সূত্র। ঠিক আছে, বুঝছো ভাইয়া? তো শোষণ এবং বিকিরণ সম্পর্কিত তত্ত্ব এবং এই তত্ত্ব সম্পর্কিত সূত্রটা আশা করি বুঝছো। আশা করি এই তত্ত্ব বেসিক থেকে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তারপর দেখো, এই রাদারফোর্ড যে পরমাণু মডেল দিছে, তার সংশোধনী হিসেবে বোর তার পরমাণু মডেলটা দিছে, এবং বোরের সংশোধনী মডেল, বোরের পরমাণু মডেলটাও কিছু ত্রুটি দেখা যায়। বোরের পরমাণু মডেলেও কি কিছু সমস্যা দেখা যায়, কিছু ত্রুটি দেখা যায়। এই ত্রুটিগুলো কি কি ভাইয়া? যে বোরের পরমাণু মডেল অনুযায়ী বোর যে তার ইলেকট্রন বিন্যাসটা দেখাইছেন, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, এই ঘোরার ক্ষেত্রে তিনি শুধু একটা ইলেকট্রনের ঘূর্ণন, দেখো তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক যে পরমাণুগুলো আছে, বোর যে মডেলগুলো দিছে, একটু দাঁড়াও মুছে নিই। দেখো আমরা কি কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে একটা ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তখন সে শক্তি শোষণ করে, আবার সে যদি আবার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, সে কিন্তু আবার শক্তিটা বিকিরণ করে কি আকারে? আলো আকারে। এই আলো আকারে যে শক্তিটা বিকিরণ করলো, এই আলোটা একটা বর্ণালী তৈরি করে, একটা রেখা তৈরি করে। এটা কি বলা হয়? পারমাণবিক বর্ণালী। বুঝছো ভাইয়া? তাহলে বোর পরমাণু মডেল বলছিলে, বোর পরমাণু মডেল অনুযায়ী এরকম বর্ণালীতে রেখা পাওয়ার কথা কয়টা? একটা। ঠিক আছে, বোর তার পরমাণু মডেল যে ব্যাখ্যাটা দিছেন, উনি বলছেন এই যে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসবে, এই যে ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসবে, তখন যে শক্তিটা বিকিরণ করবে সেটা কি আকারে বের হবে? আলো আকারে। এই আলো আকারে যখন বের হবে তখন কিছু বর্ণালী দেখা যাবে। ঠিক আছে, তোমরা জানো আমরা যে দেখি আমাদের যে লাইটগুলা আছে, এই লাইটগুলোতে কি 7টা রং মিশ্রিত আকার থাকে। ঠিক আছে, এই 7টা কালার মিশ্রিত অবস্থা থাকে দেখে কিন্তু আমরা এগুলাকে বর্ণহীন দেখাই।
কিন্তু এই 7টা রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো যদি আলাদা করে দেওয়া যায় তাহলে আমরা 7টা রং দেখতে পাই, যেমনটা রংধনুতে হয়। বুঝতে পারছো? তোমরা ক্যাসেট দেখছো? ক্যাসেটে দেখবা আলো যখন প্রতিফলিত হয় তখন অনেকগুলো রং দেখা যায়। এই রংধনুর বা আলোর 7টা রং দেখা যায়, বেনিয়া সহ কলা, মানে বেগুনি, নীল, এরকম করে 7টা রং। ঠিক আছে, এই যে ক্যাসেটের ভিতরে যে আলোটা প্রতিফলিত হয় তখন আলো প্রতিফলিত হওয়ার সময় তার তরঙ্গদৈর্ঘ্যগুলো আলাদা হয়ে যায়, ফলে আলোর যে বর্ণহীন অবস্থাটা থাকে না, বরং আলোর ভিতরে যে 7টা রং মিশ্রিত অবস্থা থাকে ওই মিশ্রিত রংগুলা কি আলাদা হয়ে যায়। বুঝতে পারছো? ঠিক একইভাবে যখন একটা নিউক্লিয়ার একটা পরমাণু থেকে যখন শক্তি বিকৃত হয়, মানে আলো আকারে যে শক্তিটা বিকৃত হয় তখন এটা পারমাণবিক বর্ণালী দেখা যায়, ওই যে 7টা রঙের মতো বর্ণালী দেখা যায়। কিন্তু এই বোর পরমাণু মডেল অনুযায়ী এই বর্ণালীতে শুধু একটা রেখা পাবার কথা। কয়টা রেখা পাবার কথা? একটা। ভাইয়া কয়টা? একটা রেখা পাবার কথা। কিন্তু পরবর্তীতে আরো উন্নত আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে কি দেখা গেছে যে একটা নয়, বরং ওই একটা রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখার সমন্বয়ে গঠিত হয়েছে। যেমন আমরা মনে করো সুতার কথা চিন্তা করতে পারো, একটা দড়ি দেখছো, একটা দড়ি অনেকগুলো ছোট ছোট দড়ির সমন্বয়ে কিন্তু একটা বড় দড়ি গঠিত হয়। ঠিক আছে, ঠিক একইভাবে যে একটা রেখাটা এটা অনেকগুলো ছোট ছোট সূক্ষ্ম রেখার সমন্বয়ে কি একটা বড় রেখা গঠিত হয়েছে, এটা পরবর্তীতে দেখা গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। এছাড়াও বোর পরমাণু মডেল অনুযায়ী একটা ইলেকট্রন আছে এরকম পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। মানে একটা ইলেকট্রন আছে এরকম পরমাণু, যে পরমাণুতে শুধু একটাই ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা এরকম থাকলে হবে না। যে পরমাণুতে শুধু একটা ইলেকট্রন, ওই পরমাণুগুলোতে যে পারমাণবিক বর্ণালী আসে ওই বর্ণালীগুলো ব্যাখ্যা করা যায় কি দিয়া? বোর পরমাণু মডেল দিয়া। বোর পরমাণু মডেল দিয়ে কি ওইগুলো ব্যাখ্যা করা যায়। কিন্তু যদি একটার বেশি 2-3টা থাকে ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা 6টা থাকে, তাহলে তখন আর এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তাহলে কোনগুলো ব্যাখ্যা করা যায়? তাহলে এক পরমাণু বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো কোনগুলা? হাইড্রোজেন। হাইড্রোজেন আমরা জানি কি একটা ইলেকট্রন থাকে। আবার হিলিয়ামের কথা জানি, হিলিয়াম প্লাস। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে প্রোটন আছে 2টা, ইলেকট্রন আছে 2টা। দেখো হিলিয়াম প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। প্লাস মানে কি? ইলেকট্রন ত্যাগ করা, মানে একটা ইলেকট্রন, একটা পজিটিভ চার্জ বেশি। একটা পজিটিভ চার্জ বেশি হয় কখন? যখন একটা ইলেকট্রন বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। এখন হিলিয়াম প্লাস মানে কি? তার কাছে 2টা ইলেকট্রন ছিল, একটা ছেড়ে দিছে, আর কয়টা আছে? একটা আছে। তাহলে হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। তার মানে বোর পরমাণু মডেল দ্বারা হিলিয়াম প্লাস আয়নের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, হাইড্রোজেন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, এবং লিথিয়াম 2+ আয়নের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। দেখো লিথিয়াম হচ্ছে 3, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রনও 3টা। যখন 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে তার কয়টা থাকবে? একটা ইলেকট্রন থাকবে। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বা আয়নে যে পারমাণবিক বর্ণালী দেখা যায় এটা কি রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা কি ব্যাখ্যা করা যায়। বিষয়টা কি বুঝতে পারছো? তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এই 3টা মৌলের ক্ষেত্রে হাইড্রোজেন মৌল, হিলিয়াম প্লাস আয়ন, লিথিয়াম 2+ আয়ন, এই 3টা মৌলের ক্ষেত্রে কি বোর পরমাণু মডেল দিয়া পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, এছাড়াও আরেকটা যে বৃত্তাকার কক্ষপথের সম্পর্কে বলছিল যে যে বোর পরমাণু মডেল অনুযায়ী এই যে ইলেকট্রনগুলো কি বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে একজন বিজ্ঞানী সামারফিল্ড উনি প্রমাণ করে দেখান যে শুধু বৃত্তাকার নয়, বৃত্তাকারের পাশাপাশি কিছু উপবৃত্তাকার কক্ষপথ আছে যেখানে ইলেকট্রন অবস্থান করে। ঠিক আছে, তাহলে এটাও কি তার একটা সীমাবদ্ধতা, সে ইলেকট্রনের চারপাশে শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার কক্ষপথও আছে। ঠিক আছে ভাইয়া, এরই মাধ্যমে কিন্তু আমরা বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল কি শেষ করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে নেমস এডুকেশনালে যুক্ত থাকার জন্য ধন্যবাদ, এবং যারা এখনও যুক্ত হও নাই তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হও, সাবস্ক্রাইব করো, বেল বাটনটি অন করো।